Good evening. Hello viewers. Welcome back to my channel Bella Language School. In this evening I'll talk about prepositional phrase or how to make a prepositional phrase or formation of prepositional phrase. আজকে আমি আলোচনা করব কিভাবে prepositional phrase অব্যয় গঠিত শব্দগুচ্ছ কিভাবে তৈরি করবেন তা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনায় এখানে লেখা আছে prepositional phrase পদান্বয়ী শব্দগুচ্ছ বা অব্যয় ঘটিত শব্দগুচ্ছ দুটো নামেই এটা ডাকা যায়। অর্থাৎ আগে আমরা শুধু প্রেপোজিশনে দেখেছি একটি প্রেপোজিশন সেন্টেন্সটি আরেকটি নাউন এবং ভার্বের মধ্যে সমন্বয় করে অথবা সাবজেক্টের সাথে বা অবজেক্টের সাথে সমন্বয় করে। আর এখানে দেখব কতগুলো শব্দ এসে একটি নাউন বা অন্য কিছুর সাথে সমন্বয় ঘটাবে। আর এখানে লেখা আছে ইডিয়মস শব্দগুচ্ছ। যখন প্রেপোজিশনটা বিশেষ কোনো অর্থ দেবে তখন এটা ইডিয়মস বা বাগধারা হয়ে যাবে বিশেষ অর্থ দিলে। আর বিশেষ অর্থ না দিয়ে আক্ষরিক অর্থ দিলে এটা ফ্রেজ বা শব্দগুচ্ছ শুধু শব্দগুচ্ছ হয়ে যাবে। আর এখানে লেখা আছে প্রেপোজিশনাল ফ্রেজটা সাধারণত যেভাবে হয় এক কথায় যদি বলা যায় সেটা হবে begin and end or end with preposition। অর্থাৎ এই শব্দগুচ্ছটার শুরুতে প্রেপোজিশন থাকবে এবং শেষে প্রিপোজিশন থাকবে অথবা শুধু শুরুতে প্রিপোজিশন থাকবে শেষে নাউন বা অন্য কিছু থাকবে। এভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয়। তাহলে এখন প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করার 7টি নিয়ম দেখে নিচ্ছি। এক নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাট হোম, বাড়িতে। শুরুতে প্রিপোজিশন আসছে এবং পরে নাউন আসছে। প্রিপোজিশন প্লাস নাউন এর অর্থ হবে তে, এই অ্যাট এর অর্থ হবে তে বা একার। ইন টাইম, সময়ে। ফ্রম, ঢাকা, ঢাকা হতে, ফ্রম অর্থ হচ্ছে হতে। আই এম অ্যাট হোম নাও, আমি এখন বাড়িতে। তাহলে অ্যাট হোম বাড়িতে শুরুতে প্রেপোজিশন এবং পরে নাউন, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে শুরুতে প্রেপোজিশন আসবে পরে একটি নাউন আসবে অথবা একের অধিক নাউনও আসতে পারে, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। 2 নম্বরটি দেখুন, এখানে লেখা আছে বাই সিঙ্গিং। শুরুতে প্রেপোজিশন আসবে এবং পরে জিরান আসবে। জিরান মানে ভার্বের শেষে আইএনজি হবে এবং এটা ভার্ব এবং নাউনের অর্থ দেবে। বাই সিঙ্গিং অর্থাৎ গান গেয়ে, একার আসবে বাংলায়, প্রেপোজিশন প্লাস জিরান। এখানে উদাহরণটি হলো আই কেম হিয়ার বাই সিঙ্গিং এ সং। আমি এখানে আসলাম একটি গান গেয়ে। তাহলে একার আসবে, আইএনজি আসবে এবং শুরুতে প্রেপোজিশন আসবে। তাহলে বাই সিঙ্গিং, গেয়ে, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রেপোজিশন এবং পরে জিরান। এবার 3 নম্বরটি দেখুন বাউট হোয়াট উই নিড। এখানে হোয়াট উই নিড এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স বা ক্লজ। ক্লজ মানে উপবাক্য। একটা বড় বাক্যর মধ্যে ছোট একটি বাক্য থাকবে, এটা হচ্ছে উপবাক্য বা ক্লজ। ক্লজ মানে হচ্ছে উপবাক্য। একটি সেন্টেন্সের মধ্যে আরও কিছু কিছু যে ছোট সেন্টেন্স থাকে এইগুলোকে বলা হয় ক্লজ। তাহলে হোয়াট উই নিড এটা হচ্ছে একটি ক্লজ, এর আশপাশে আরও বড় একটি সেন্টেন্স ছিল। তাহলে এটা হচ্ছে প্রেপোজিশন প্লাস ক্লজ সম্বন্ধে। তাহলে বাউট হোয়াট উই নিড, যে সম্পর্কে আমাদের দরকার। তাহলে এই ক্লজটার আগে বাউট এসছে, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। উদাহরণে দেখি উই ওয়ান্ট বাউট হোয়াট উই নিড। উই ওয়ান্ট আমরা চাই, বাউট হোয়াট উই নিড যা আমাদের দরকার। তাহলে যা আমাদের দরকার আমরা সেই সম্পর্কেই চাই। তাহলে উই ওয়ান্ট এ পর্যন্ত একটি বাক্য, তারপর একটি প্রেপোজিশন, হোয়াট উই নিড এটা আরেকটি বাক্য। আমরা সেই সম্বন্ধে চাই যে সম্বন্ধে আমাদের দরকার। তাহলে বাউট হোয়াট উই নিড এটা প্রেপোজিশনাল ক্লজ হয়ে প্রেপোজিশনাল ফ্রেজ। এবার 4 নম্বরটা দেখুন ফ্রম মাই মাদার। শুরুতে একটি প্রেপোজিশন এসছে, তারপর একটি মডিফায়ার মাই আসছে, তারপর নাউন এসছে। তাহলে প্রেপোজিশন প্লাস মডিফায়ার প্লাস নাউন। এই মডিফায়ারের অর্থ হচ্ছে এই মাদারকে গুরুত্ব আরোপ করা বা স্ট্রেস দেওয়া বা জোর প্রদান করা। তাহলে ফ্রম মাই মাদার আমার মা হতে, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট কম্বলের নিচে, আন্ডার হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে মডিফায়ার আর ব্ল্যাঙ্কেট হচ্ছে নাউন। উদাহরণটি হচ্ছে আই টুক দ্য পেন ফ্রম মাই মাদার। আমি আমার মায়ের কাছ থেকে কলমটি নিলাম। তাহলে ফ্রম মাই মাদার এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রেপোজিশন, তারপর একটি মডিফায়ার, তারপরে নাউন। তারপর 5 নম্বরে দেখুন বাই ভার্চু অফ, গুণে। তাহলে শুরুতে একটি প্রেপোজিশন হয়েছে, তারপর একটি অ্যাডজেক্টিভ হয়েছে, তারপর আর একটি প্রেপোজিশন হয়েছে। এর অর্থ হচ্ছে একার। প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন
এই প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হবে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আসবে, এটাও প্রেপোজিশনাল ফ্রেজ। উদাহরণটি দেখুন, আই চুজ হার বাই দ্য ভার্চু অফ বিউটি, আমি তাকে সৌন্দর্যের কারণে পছন্দ করলাম। তাহলে বাই দ্য ভার্চু অফ, শুরুতে প্রেপোজিশন আসছে, তারপর একটা মডিফায়ার আসছে, তারপর অ্যাডজেক্টিভ আসছে, তারপর প্রেপোজিশন আসছে, তারপর আরেকটি নাউন আসছে, যদিও সবটা এখানে উল্লেখ করা হয়নি। আর এখানে ডিটারমিনেটর না দিলেও হবে, বাই ভার্চু অফ বিউটি এটা লিখলেও হবে। শুরুতে প্রেপোজিশন, মাঝখানে অ্যাডজেক্টিভ, তারপর আবার প্রেপোজিশন, তারপর নাউন। তাহলে বাই দ্য ভার্চু অফ এতটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, আর বিউটিটা নিলে হয়ে যাবে নাউন ফ্রেজ। তারপর 6 নম্বরে দেখুন, অন অ্যাকাউন্ট অফ, শুরুতে একটি প্রেপোজিশন, মাঝখানে একটি নাউন, তারপর আরেকটি প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন একার। তাহলে এর উদাহরণটা দেখুন, আই ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ফিভার, আমি অনুপস্থিত ছিলাম জ্বর থাকার কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে। তাহলে এটা ভিন্ন অর্থ বুঝিয়েছে, এটা ইডিয়মস হয়ে গিয়েছে, আক্ষরিক অর্থ বুঝায়নি। তাহলে অন অ্যাকাউন্ট অফ, অন প্রেপোজিশন, অ্যাকাউন্ট নাউন, অফ প্রেপোজিশন হয়ে গিয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ। এছাড়াও আরো কিছু প্রেপোজিশনাল ফ্রেজ আছে যেটাকে আমরা ডাবল প্রেপোজিশন বলি, ওটাও প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন আউটসাইড, আউট প্লাস সাইড, বাহিরে, তাহলে বাহির সাথে আসছে একার, বাহিরে। আপ টু মানে মান পর্যন্ত, হিজ রাইটিংস ওয়াজ আপ টু দ্য মার্ক, তার লেখা ছিল স্ট্যান্ডার্ড মানে মানসম্মত। তাহলে এই ডাবল প্রিপোজিশনকেও প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। তাহলে এভাবে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠিত হয় তা আমরা জেনে গিয়েছি। এখন প্রেপোজিশনাল ফ্রেজ পড়লে আপনার এমনিতেই মনে থাকবে, কারণ এটা কিভাবে গঠিত হয়েছে এবং এটার অর্থটা কি হচ্ছে, একার বা আকার কিভাবে যুক্ত হচ্ছে তা আপনি বুঝে যাবেন যদি আপনি এই প্রেপোজিশনাল ফ্রেজের গঠন বা ফরমেশনটা জেনে নেন। আশা করি প্রেপোজিশনাল ফ্রেজের ফরমেশন বারবার জানার মাধ্যমে পরবর্তী ধাপ মুখস্থ করার যে প্রক্রিয়াটি এটি আপনি সম্পন্ন করবেন আগে ফরমেশনটা জেনে, এবং তাহলেই আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.